প্রথম প্রশ্ন হচ্ছে তোমার এখানে 18 গ্রাম নাইট্রোজেন এবং 20 গ্রাম হিলিয়ামকে তোমার 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 লিটার আয়তনের পাত্রে মিশ্রিত করা হলো। মিশ্রণের মোট চাপ নির্ণয় করতে হবে। দুটারই পরিমাণ দেওয়া আছে। এখন মিশ্রণের মোট চাপটা আমাদেরকে গণনা করতে হবে। এই ক্ষেত্রে আমরা P = nRT সূত্রটাই ব্যবহার করব। তবে এখানে হবে P নাইট্রোজেনের মোল সংখ্যা প্লাস হচ্ছে হিলিয়ামের মোল সংখ্যা, তাহলে মিশ্রণের মোট মোল সংখ্যা হয়ে যাবে বাই V/RT। আমরা জাস্ট P nRT এর জায়গায় এখানে অথবা P nRT/V এই সূত্রের জায়গায় এখানে n এর জায়গায় আমরা দুটা গ্যাসেরই মোল সংখ্যা বসাবো। নাইট্রোজেনের মোল সংখ্যা হবে তার ভর বাই আণবিক ভর, হিলিয়ামেরটা হবে তার ভর 20/4 আণবিক ভর ইন্টু, যেহেতু এখানে আয়তনটা লিটারে দেওয়া আছে আমরা আর এর মানটা 0.0821 বসাবো। টেম্পারেচারটা হচ্ছে 293 কেলভিন ডিভাইড বাই 10। ক্যালকুলেশন করলে এটা 13.57 লিটার আসবে, সরি এটিএম আসবে। তো এটি হচ্ছে তোমার এখানে মিশ্রণের মোট চাপ। এটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রেরই ম্যাথ একটা। তবে এটা আমরা ওই আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করে ম্যাথটা করলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 গ্রাম মিথেন এবং 15 গ্রাম ইথেনকে পাত্রে মিশ্রিত করে মিশ্রণের মোট চাপ 120 কিলোপ্যাসকেল হলে গ্যাস দুটির আংশিক চাপ গণনা করো। এখানে মিশ্রণের মোট চাপ দেওয়া আছে, আমাদেরকে প্রত্যেকটা উপাদানের আংশিক চাপ বের করতে হবে, যেখানে প্রত্যেকটা উপাদানের আবার ভর দেওয়া আছে। মিথেন কতটুকু নেওয়া হয়েছে, ইথেন কতটুকু নেওয়া হয়েছে, এগুলোর ভর দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন আংশিক চাপ বের করবো তখন কোন সূত্রটা ব্যবহার করব? P1 is equal to N1 by N into P। মোল ভগ্নাংশের সমীকরণটা ব্যবহার করবো। হ্যাঁ, ঠিক আছে। P1 হবে ওই x1 ইন্টু P। হ্যাঁ, মিথেনের আংশিক চাপ হবে মিথেনের মোল ভগ্নাংশ ইন্টু মিশ্রণের মোট চাপ। এখানে টোটাল প্রেসার P এর মান দেওয়া আছে 120 কিলোপ্যাসকেল। তাহলে এখানে মোল ভগ্নাংশ হবে মিথেনের মোল সংখ্যা ডিভাইড বাই মিথেনের মোল সংখ্যা প্লাস ইথেনের মোল সংখ্যা ইন্টু মিশ্রণের মোট চাপ। তো মিথেনের মোল সংখ্যা হচ্ছে এখানে মিথেনের ভর দেওয়া ছিল 10 ডিভাইড বাই 16 হবে, তা আণবিক ভর দিয়ে ভাগ করলাম, মানটা হচ্ছে 0.625। ইথেনেরটা হচ্ছে 15/30, এখানে আণবিক ভর দিয়ে ভাগ করে দিলাম, এটা হচ্ছে 0.5। এই মানগুলো এখন আমরা সমীকরণে বসাই দিব। 0.625 ডিভাইড বাই 0.625 প্লাস 0.5 ইন্টু 120, এটা মানটা আসবে 66.67 কিলোপ্যাসকেল। এটা হচ্ছে মিথেনের আংশিক চাপ। তাহলে ইথেনের আংশিক চাপটা হবে মিশ্রণের মোট চাপ মাইনাস মিথেনের আংশিক চাপ, 120 মাইনাস 66.67, 53.33 কিলোপ্যাসকেল আসবে। আর কেউ চাইলে ঠিক প্রথমে যে আমরা সূত্রটা ব্যবহার করছি সেটা ব্যবহার করেও ইথেনের আংশিক চাপ বের করা যাবে। নেক্সট ম্যাথে আসি আমরা। এখানে প্রশ্নটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.5 লিটার আয়তনের একটা পাত্রে 90 ml অক্সিজেন গ্যাসের চাপ হচ্ছে 0.6 atm এবং 60 ml নাইট্রোজেন গ্যাসের চাপ হচ্ছে 0.89 atm এবং 80 ml হাইড্রোজেন গ্যাসের চাপ হচ্ছে 0.92 atm। মিশ্রণের মোট চাপ কত হবে?
তাহলে এখানে 1.5 লিটার একটা আয়তনের পাত্রে তুমি অক্সিজেন নিচ্ছ, নাইট্রোজেন নিচ্ছ আর হাইড্রোজেন গ্যাস নিচ্ছ বিভিন্ন আয়তনে এবং বিভিন্ন চাপে। তাহলে মিশ্রণের মোট চাপ কত হবে? এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করব, মিশ্রণের মোট চাপ পি ইকুয়ালস টু হচ্ছে প্রথম গ্যাসের আদি চাপ ইনটু আয়তন প্লাস দ্বিতীয় গ্যাসের আদি চাপ ইনটু আয়তন প্লাস তৃতীয় গ্যাসের আদি চাপ ইনটু আয়তন ডিভাইড বাই মিশ্রণের মোট আয়তন। তো এখানে P1 টা হচ্ছে অক্সিজেন গ্যাসের চাপ, এটার মান দেওয়া ছিল 0.6 atm। অক্সিজেন গ্যাসের আয়তন দেওয়া ছিল 90 ml। নাইট্রোজেন গ্যাসের চাপ দেওয়া ছিল 0.89 atm। আর নাইট্রোজেন গ্যাসের আয়তন দেওয়া ছিল 60 ml। হাইড্রোজেন গ্যাসের চাপ দেওয়া ছিল 0.92 atm এবং এর আয়তন দেওয়া ছিল 80 ml। এটা হচ্ছে P3। এই মানগুলো আমরা বসাবো। আর মিশ্রণের মোট আয়তন যেটা দেওয়া আছে তোমার 1.5 লিটার, এটাকে 1000 দিয়ে গুণ করে মিলিলিটারে প্রকাশ করে নিব। হয় এটাকে মিলিলিটারে প্রকাশ করে নিব অথবা প্রত্যেকটা আয়তনকে 1000 দিয়ে ভাগ দিয়ে লিটারে প্রকাশ করে নিব। মানগুলো বসাই দিলাম। অক্সিজেন গ্যাসের চাপ ইনটু আয়তন প্লাস নাইট্রোজেন গ্যাসের চাপ ইনটু আয়তন প্লাস হাইড্রোজেন গ্যাসের চাপ ইনটু আয়তন ডিভাইড বাই মিশ্রণের মোট আয়তন। পি এর মানটা আসলে 0.12 atm। এটি হচ্ছে ম্যাথটা। নেক্সট কোশ্চেন হচ্ছে, এখানে দুটা পাত্র দেওয়া আছে, দুইটা পাত্রে দুটা গ্যাস আছে, একটা হচ্ছে অক্সিজেন গ্যাস, একটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। অক্সিজেন গ্যাসের চাপ তোমার 160 মিলিমিটার মার্কেল চাপ দেওয়া আছে আর আয়তন হচ্ছে 100 ml। আর নাইট্রোজেন গ্যাসের চাপ হচ্ছে 200 মিলিমিটার, আয়তন হচ্ছে 400 ml। তো প্রশ্ন হচ্ছে স্টপ টপ করে দিলে মিশ্রণের মোট চাপ কত হবে? স্টপ টপ যদি আমরা খুলে দিই, তো এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করবো সেটা হচ্ছে মিশ্রণের মোট চাপ P ইকুয়ালস টু হবে P1 V1 প্লাস P2 V2 ডিভাইড বাই V1 প্লাস V2। এটা হবে মিশ্রণের মোট আয়তন, দুইটা পাত্রের আয়তনের সমান। অক্সিজেনের চাপ P1 দেওয়া আছে 160 মিলিমিটার, আয়তন হচ্ছে V1 100 ml। নাইট্রোজেন গ্যাসের চাপ P2 হচ্ছে 200 মিলিমিটার আর আয়তন হচ্ছে V2 400 ml। এই মানগুলো আমরা বসাই দিলাম। তাহলে 160 ইন্টু 100 প্লাস 200 ইন্টু 400 ডিভাইড বাই 100 প্লাস 400। মানগুলো বসাই দিলাম। স্যার হ্যাঁ বলো। হ্যাঁ বলো স্যার বলো। ওই যে আগের 3 নম্বর অঙ্কটাতে ওই যে পি ইকুয়াল টু লাস্টে ভি আসছে, আর মানে যে নিচে আর কি ভি ওয়ান প্লাস পি2 ভি2 প্লাস পি থ্রি বাই ভি, হুম। আর পরেরটাতে আসছে পি1 প্লাস ভি2। তো স্যার কখন কোনটা হবে? আচ্ছা সেটা একটু বলতেছি। বলে দিতেন। এই প্রশ্নটা দেখো, এখানে তিনটা আলাদা আলাদা গ্যাস ছিল তাই না, তাদের আয়তন দেওয়া ছিল, চাপও দেওয়া ছিল। এই সম্পূর্ণ গ্যাসটাকে আমি আলাদা একটা পাত্রে 1.5 লিটার একটা আয়তনের পাত্রে নিয়েছি। তিনটা গ্যাসকে আমি 1.5 লিটারের আয়তন একটা পাত্রে নিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে মিশ্রণের মোট আয়তনটা হবে এই 1.5 লিটার। ধরো প্রশ্ন যদি এইভাবে দেওয়া হয়, সাপোজ একটা প্রশ্ন দিলাম আমি উদ্দীপকের ক্ষেত্রে, এইটা একটা পাত্র, এইটা একটা পাত্র, আর এই হচ্ছে আরেকটা পাত্র, তিনটা পাত্র। হ্যাঁ, ধরো এটাতে হচ্ছে অক্সিজেন গ্যাস, এইটাতে হচ্ছে নাইট্রোজেন গ্যাস, আর এইটাতে হচ্ছে হাইড্রোজেন গ্যাস আছে। আর এইটা হচ্ছে আরেকটা পাত্র, ওই পাত্রটা হচ্ছে এক্স, এটা আয়তন হচ্ছে 1.5 লিটার। এখন ধরো আমি উদ্দীপক আকারে দিচ্ছি, যেরকম প্রশ্ন আসে পরীক্ষাতে, যদি বলে যে এখানে এই তিনটা গ্যাসকে একত্রে এক্স পাত্রে মিশ্রিত করলে মিশ্রণের মোট চাপ কত হবে, তখন তুমি যখন অঙ্কটা করবা তখন
আয়তনটা কিন্তু এই 1.5 লিটার ব্যবহার করতে হবে মিশ্রণের মোট আয়তন, ঠিক আছে? এইটা হচ্ছে একটা জিনিস। যদি এই ধরনের প্রশ্ন আসে যে দুইটা পাত্র একটা স্টপ কর্ক দ্বারা যুক্ত আছে অথবা একটা সরু নল দ্বারা যুক্ত আছে, নল দুটার মাঝখানে একটা কর্ক আছে, এখন তুমি কর্কটা খুলে দিলা, তাহলে গ্যাস দুটা কি হবে? মিশ্রিত হবে। তো সেই ক্ষেত্রে বললো মিশ্রণের মোট চাপ কত হবে নির্ণয় করো। তো সেই ক্ষেত্রে আমি কি আলাদা কোনো পাত্রে নিয়ে যাচ্ছি? নিয়ে যাচ্ছি না, আমরা জাস্ট দুটা পাত্রের গ্যাসকে একসাথে মিশ্রিত করতেছি। সেক্ষেত্রে এই অক্সিজেন গ্যাসটা এই পাত্রে যেমন থাকবে, আবার এই সরু নল দিয়ে এই পাত্রেও আসবে। নাইট্রোজেন গ্যাসটা যখন এই পাত্রে থাকবে, আবার এই সরু নল দিয়ে পাশে পাত্রে আসবে, মানে দুটা গ্যাসই দুটা পাত্রের আয়তনই দখল করবে। তখন তুমি V1 প্লাস V2 করবা, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, এটাকে বুঝতে পারছি। সমাধান করলে এইটাকে যখন আমরা ক্যালকুলেশন করব তখন মানটা আসবে 192 মিলিমিটার মার্কারি চাপ। এটাই হচ্ছে মিশ্রণের মোট চাপ। আর এই অঙ্কগুলা করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবা যে আয়তন গুলার একক গুলা ঠিক আছে কিনা, চাপের একক গুলা ঠিক আছে কিনা, কারণ এগুলো ঠিক না থাকলে অ্যান্সার কিন্তু আসবে না। নেক্সট ম্যাথে আমরা আসি। এই ম্যাথগুলো দরকার নাই, এই ম্যাথগুলো সহজ ম্যাথ, এগুলো আমাদের দরকার নেই। আচ্ছা, এটাতে আসি। দেখো এখানে বলছে প্রশ্নটা, একটি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাসের ব্যাপনের হার 25.58 লিটার পার সেকেন্ড। কার্বন ডাই অক্সাইডের ব্যাপনের হার দেওয়া আছে এবং একই অবস্থায় অন্য একটি গ্যাসের ব্যাপনের হার 30 লিটার পার সেকেন্ড, আরেকটা গ্যাসেরও ব্যাপনের হার দেওয়া আছে। তো এত হলে দ্বিতীয় গ্যাসটির আণবিক ভর নির্ণয় করো। তাহলে কার্বন ডাই অক্সাইডের কথাটা উল্লেখ করাই আছে, যেহেতু উল্লেখ করা আছে এর আণবিক ভর আমরা বের করতে পারবো, কিন্তু দ্বিতীয় গ্যাসটার নাম উল্লেখ করা নাই, কিন্তু ওর আণবিক ভরটা বের করতে হবে। আর দুটা গ্যাসেরই ব্যাপনের হার দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা ব্যাপনের হারের যে সমীকরণটা ব্যবহার করবো সেটা হবে R1/R2 ইকুয়ালস টু √M2/M1। তাহলে এখানে M2 ইকুয়ালস টু লেখা যাবে R1 স্কোয়ার ইন্টু M1 ডিভাইড বাই R2 স্কোয়ার। আসলে এটাকে আমি উভয় পাশে বর্গ করবো, তো বর্গ করলে এটা R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার হবে, আর এখানে M2/M1 থাকবে। তাহলে M1 টাকে পরবর্তীতে জাস্ট সমীকরণে বাম পাশে নিয়ে আসবো। এখানে প্রথম গ্যাসের আণবিক ভরের মান দেওয়া, মানে আমাদের জানা আছে কার্বন ডাই অক্সাইডের, সেটা হচ্ছে M1, ওইটার আণবিক ভর হচ্ছে 44। আর দ্বিতীয় গ্যাসটার আণবিক ভর কত সেটা আমরা জানি না, ওটা বের করবো, M2 এর মান আমরা বের করবো। কার্বন ডাই অক্সাইডের তোমার ব্যাপনের হার দেওয়া আছে 25.58 লিটার পার সেকেন্ড, আর দ্বিতীয় গ্যাসটার ব্যাপনের হার দেওয়া আছে 30 লিটার পার সেকেন্ড। এই মানগুলো আমরা বসাই দিলাম। যখন এটা ক্যালকুলেশন করব তখন অ্যান্সারটা আসবে 32। তাহলে দ্বিতীয় গ্যাসের আণবিক ভর হচ্ছে 32। তাহলে গ্যাসটা কি হতে পারে? কোন গ্যাসের আণবিক ভর 32 হয়? অক্সিজেন। অক্সিজেন। তাহলে গ্যাসটা হচ্ছে অক্সিজেন গ্যাস। যদি এটা আমাদেরকে বের করতে পারে না, আমাদের শুধু আণবিক ভর বের করতে বলছে, আমরা সেটাই বের করলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে, একই তাপমাত্রা ও চাপে কোন পাত্রের একই ছিদ্র পথে তোমার সম আয়তনের একটি অজ্ঞাত গ্যাস ও ক্লোরিনের পৃথকভাবে নিঃসরণের হার যথাক্রমে 6:5। ক্লোরিনের ঘনত্ব 36 হলে অজ্ঞাত গ্যাসের ঘনত্ব ও আণবিক ভর কত হবে? তো নিঃসরণের হারের অনুপাত দেওয়া আছে, একটা অজানা গ্যাস এবং ক্লোরিনের,
আর ক্লোরিনের ঘনত্ব দেওয়া আছে, আর ক্লোরিন যেহেতু বলা আছে এর আণবিক ভরও কিন্তু আমরা জানি, হ্যাঁ, 71। ওইখানে আমাদের অজ্ঞাত গ্যাসের আণবিক ভর এবং ঘনত্ব দুটাই বের করতে হবে। তো সূত্রটা হচ্ছে R1/R2 হচ্ছে √/d2/d1। ঘনত্ব নির্ণয়ের জন্য আমরা এই সূত্রটাই ব্যবহার করব। এখানে অজ্ঞাত গ্যাসে নিঃসরণের হার R1 ধরলাম, এটা হচ্ছে 6। আর ক্লোরিন গ্যাসের নিঃসরণের হার হচ্ছে R2, এটা হচ্ছে 5। তাহলে এখানে R1/R2 ইকুয়ালস টু হবে 6:5 বা 6/5 আমরা বলতে পারি। অজ্ঞাত গ্যাসের ঘনত্ব কত সেটা আমরা জানি না, D1 এর মান জানি না, আর D2 এর মান হচ্ছে 36। মানগুলো আমরা বসাই দিলাম, ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে D1 এর মান আসবে 25। এটাই হচ্ছে অজ্ঞাত গ্যাসের ঘনত্ব। আর গ্যাসের আণবিক ভর হচ্ছে তার যে ঘনত্ব তার দ্বিগুণ, তাহলে 2 ইন্টু ঘনত্ব, এটা হবে 2 ইন্টু 25 ইকুয়ালস টু হচ্ছে 50। ঠিক আছে, এটাই হলো অ্যান্সার। নেক্সট ম্যাথে আসি আমরা। এখানে প্রশ্ন হচ্ছে একটা অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারের 2.92 গুণ। অজ্ঞাত গ্যাসের আণবিক ভর নির্ণয় করো। তাহলে এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করবো R1/R2 √M2/M1। এটাকে আমরা একটু সমাধান করে নিই। তাহলে R1/R2 হোল স্কয়ার ইকুয়ালস টু হবে M2/M1। এখানে R1/R2 ইকুয়ালস টু হচ্ছে 2.92, কারণ বলছে প্রথম গ্যাসের ব্যাপনের হার দ্বিতীয় গ্যাসের ব্যাপনের হারের 2.92 গুণ। তাহলে R1 ইকুয়ালস টু হবে 2.92 ইন্টু R2। তাহলে অজ্ঞাত গ্যাসের ব্যাপনের হার অ্যামোনিয়া গ্যাসের ব্যাপনের হারের 2.92 গুণ। তাহলে R1টা হচ্ছে অজ্ঞাত গ্যাসের জন্য, আর R2টা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের জন্য। তো অজ্ঞাত গ্যাসের আণবিক ভর হচ্ছে M1, যেটা আমরা বের করব। আর অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর হচ্ছে M2, সেটা হচ্ছে 17। মানগুলো আমরা এখানে বসাই দিব। ক্যালকুলেশন করলে M1 এর মান আসবে 1.99, এটা হচ্ছে 2। তাহলে এটা কোন গ্যাস হবে? কোন গ্যাসের আণবিক ভর 2 হয়? হাইড্রোজেনের কিন্তু আণবিক ভর হচ্ছে 2 হয়। পরের কোশ্চেনটাতে আসি। কোশ্চেন হচ্ছে এসটিপি তে কোন সূক্ষ্ম ছিদ্রযুক্ত পাত্র থেকে 5 মিনিটে 1 লিটার হাইড্রোজেন গ্যাস নিঃসরিত হলে ওই একই অবস্থায় একই সময়ে কি পরিমাণ অক্সিজেন গ্যাস নিঃসরিত হবে? কি পরিমাণ অক্সিজেন গ্যাস নিঃসরিত হবে সেটা নির্ণয় করতে হবে। তো প্রথমে যে হাইড্রোজেন গ্যাসটা দেওয়া আছে সেই গ্যাসের এখানে কিন্তু আয়তন দেওয়া আছে, তাই না? তাহলে ওই অক্সিজেন গ্যাসেরও কি পরিমাণ নিঃসরিত হচ্ছে তার আয়তনটা বের করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? এই ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? দেখো, প্রথম যে গ্যাসটা সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে আয়তনটা ধরলাম আমরা V1 এবং এখানে সময় হচ্ছে 5 মিনিট। এটাকে আমরা টি দিয়ে প্রকাশ করলাম সময়টাকে, হ্যাঁ। তাহলে V1/T এটা কি? এটা কিন্তু নিঃসরণের হার। প্রতি একক সময় যে পরিমাণ গ্যাস নিঃসরিত হয় সেটাই হচ্ছে তার নিঃসরণের হার, বা বলতে পারো ব্যাপনের হার। তাহলে হাইড্রোজেনের ব্যাপনের হার ডিভাইড বাই হচ্ছে অক্সিজেনের ব্যাপনের হার।
V2 বাই T ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার M2 বাই M1। আচ্ছা, এখন উভয় গ্যাসের ক্ষেত্রে তোমার ব্যাপনের জন্য বা মিশ্রণের জন্য কি একই সময় ব্যয় করা হয়েছে না ভিন্ন ভিন্ন সময় ব্যয় করা হয়েছে? একই সময়। তাহলে এখানে টিটাকে আমরা কেটে ফেলতে পারি, টি টি কাটাকাটি চলে গেল, তাহলে এটা হবে V1 বাই V2 ইকুয়ালস টু রুট ওভার M2 বাই M1। এখন M2 টা হচ্ছে তোমার অক্সিজেনের আণবিক ভর, সেটা হচ্ছে 32, আর M1 টা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর, সেটা হচ্ছে 2। তো ওই অংশটাকে সমাধান করলে কত হয়? এটা 4 হয়ে যায়, তাই না? আর হাইড্রোজেনের আয়তন দেওয়া আছে 1 লিটার, আমরা এখানে অক্সিজেন গ্যাসের আয়তনটা বের করব। তাহলে মানটা কত আসে? V2 এর মান 1 ডিভাইড বাই 4, 0.25, তাই না? 0.25 লিটার। ঠিক এই পরিমাণ তোমার অক্সিজেন গ্যাস নিঃসরিত হয়। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে করতে পারি। তবে আমি এই সূত্রটা কিন্তু লিখে দিয়েছিলাম V1 বাই V2 ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার M2 বাই M1। গত ক্লাসে বলছিলাম এটা। যখন একই সময় দরকার হবে তখন আয়তন দিয়ে সরাসরি সূত্র দিয়ে অঙ্কটা করা যাবে। ঠিক আছে, এখানে অঙ্কটা করা আছে, আমরা অন্যভাবে করলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আমি এখানে আরেকটা অঙ্ক তোমাদেরকে করতে দিব, আমরা নিজেরা করবো। এখানে এই টাইপের অঙ্কগুলো আসে। এখানে একটা লম্বা নল আছে, এখানে কিছু তুলা আছে, সিক্ত তুলা, এইদিকেও সিক্ত তুলা আছে। হ্যাঁ, এদিকে দেওয়া হয়েছে হচ্ছে অ্যামোনিয়া সিক্ত তুলা, আর এদিকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলা দেওয়া আছে, আর উদ্দীপকে দেওয়া আছে এই পুরো নলটার দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার। আচ্ছা, এখন প্রশ্নটা হলো তোমার অ্যামোনিয়া থেকে কত দূরত্বে সাদা ধোঁয়ার সৃষ্টি হবে? অ্যামোনিয়া থেকে কত দূরত্বে সাদা ধোঁয়ার সৃষ্টি হবে, গাণিতিক ভাবে দেখাও। তুমি কি প্রশ্নটা লিখছো? অ্যামোনিয়া থেকে কত দূরত্বে সাদা ধোঁয়ার সৃষ্টি হবে, গাণিতিক ভাবে দেখাও, এটা হলো প্রশ্ন। এখন এখানে আসলে বিক্রিয়াটা কি? আমরা যখন এখানে অ্যামোনিয়া সিক্ত তুলা রাখবো, সেখান থেকে তো অ্যামোনিয়া তোমার নিঃসৃত হবে, তাই না? আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলা থেকেও কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসটা নির্গত হবে। এই দুটা গ্যাস এক জায়গায় যখন মিলিত হবে তখন এরা বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে। আর অ্যামোনিয়াম ক্লোরাইডের কি ধরনের ধোঁয়ার সৃষ্টি হবে? সাদা ধোঁয়ার সৃষ্টি হবে। এই সাদা ধোঁয়াটা কোথায় সৃষ্টি হবে বা অ্যামোনিয়ার থেকে কতটা দূরত্বে সৃষ্টি হবে, সেটাই আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, আমরা ধরে নিলাম অ্যামোনিয়া থেকে এক্স দূরত্বে এই সাদা ধোঁয়ার সৃষ্টি হবে। এক্স দূরত্বে সাদা ধোঁয়ার সৃষ্টি হবে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কতটুকু দূরত্বে সৃষ্টি হবে? 30 মাইনাস এক্স দূরত্বে সৃষ্টি হবে। এটা রাখলাম আমরা। তাহলে এই ক্ষেত্রে আমরা তো ব্যাপনের হারের সূত্রটাই ব্যবহার করব, তবে কোন সূত্রটা ব্যবহার করব?
আচ্ছা, এখন বলো তো এই যে অ্যামোনিয়াটা এক্স দূরত্ব অতিক্রম করতেছে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসটা 30 - এক্স দূরত্ব অতিক্রম করতেছে, এই দুজনই দূরত্ব অতিক্রম করার জন্য সমান সময় লাগবে নাকি ভিন্ন ভিন্ন সময় লাগবে? ব্যাপনের উপর নির্ভর করে কার কতটুকু। ব্যাপনের উপর নির্ভর করে। তুমি বলতে পারবা দুজন কি একই সময় দূরত্ব অতিক্রম করবে না ভিন্ন ভিন্ন সময়? একই সময় যখন কলাইড করবে তখনই তো ওই বিক্রিয়াটা তৈরি হবে। রাইট, যেহেতু এখানে একই সময়ে যদি না যায় তাহলে তো কলাইড করবে কিভাবে? যখনই কলাইড করবে তখন দুজনের আসলে সময়টা সমান হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে টাইমটা সেম। এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করব ব্যাপনের ক্ষেত্রে, এটা হচ্ছে দূরত্ব বাই সময়। এটা হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে এখানে আমি অ্যামোনিয়ার ক্ষেত্রে দূরত্বটাকে আমি এল দিয়ে প্রকাশ করলাম। এল অ্যামোনিয়া বাই হচ্ছে এর সময় টি ডিভাইড বাই এল হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিভাইড বাই টি। দুজনের ক্ষেত্রে কিন্তু সময়টা সমান হবে। সূত্রটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর ডিভাইড বাই অ্যামোনিয়ার আণবিক ভর। এই সূত্রটা ব্যবহার করতে, তাহলে এখানে টি টি কাটা চলে গেল। আমরা এখানে টিটা না লিখলেও পারতাম, আমরা সরাসরি অ্যামোনিয়ার অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই হাইড্রোক্লোরিক অ্যাসিডের অতিক্রান্ত দূরত্ব দিয়েও ম্যাথটা করতে পারতাম। আচ্ছা, এখানে তাহলে অ্যামোনিয়ার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স, হাইড্রোক্লোরিক অ্যাসিডের হচ্ছে 30 - এক্স, আর এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে কত? 17 হাইড্রোক্লোরিক অ্যাসিড 36.5, সরি হ্যাঁ 37 36.5, আর অ্যামোনিয়াটা হচ্ছে 17। এখানে ওই অংশটার মান কত আসে? √36.5 ডিভাইড বাই 17। এই অংশটার মান কত আসে তোমরা একটু ক্যালকুলেশন করে বলো তো। 1.465 1.465, তাহলে 30 - x ইন্টু 1.465। তাহলে এখানে 30 কে 1.465 দিয়ে গুণ করলে কত আসে? 43.95 43.95 মাইনাস হচ্ছে 1.465 x, এটা আসে। তাহলে এখানে এই x এর অংশটাকে সমীকরণে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে 2.465। 2.465 ইকুয়ালস টু হচ্ছে 43.95। 2 পয়েন্ট হবে কেন 1 পয়েন্ট? এখানে শুধু x আছে না, এই x এর সাথে যখন তুমি আবার ও। 1.465 যোগ করবা তখন এটা 2.465x হয়ে যাবে না? জি স্যার। এখন এই 43.95 কে 2.465 দিয়ে ভাগ করে দাও, দেখো মানটা কত আসে। 17.83 কত? 17 পয়েন্ট? স্যার 17.83 আচ্ছা, 17.83। তার মানে অ্যামোনিয়া থেকে 17.83 সেন্টিমিটার দূরত্বে ওই সাদা ধোঁয়ার সৃষ্টি হবে। আর যদি প্রশ্নটা বলতো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কতটুকু দূরত্ব হবে, তখন 30 থেকে এটা মাইনাস করে দিলেই হবে। হ্যাঁ, আর কেউ যদি তখন এটা ইচ্ছা করলে এক্স ধরেও করতে পারবে, যেভাবে অঙ্কটা করা যাবে। ঠিক আছে, তাহলে এরকম দূরত্বের অঙ্ক আসলেও কিন্তু আমরা এই সূত্র ব্যবহার করে অঙ্কটা করতে পারবো, ব্যাপনের হারের সূত্র ব্যবহার করে।
স্যার আণবিক ভরের সাথে নিঃসরণের সম্পর্কটা কি, মানে যার আণবিক ভর বেশি হবে তার নিঃসরণটা কি কম হবে? কম হবে, কারণ তার যেহেতু ভর বেশি, সে বেশি একটা দূরত্ব যেতে পারবে না। আর যে যত হালকা হবে সে তত দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, আচ্ছা। যে বর্গের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের ব্যাপনের হারের ম্যাথ গুলা। আর গ্যাসের গতিতত্ত্বটা কিন্তু অলরেডি আমি বলছিলাম, গতিতত্ত্বের স্বীকার্যগুলা, তাই না? আর বাস্তব গ্যাসের কথাটাও বলছিলাম। এখানে আবার একটু আসি ওই অংশটাতে। আচ্ছা, তো আদর্শ গ্যাস কাকে বলে, বাস্তব গ্যাস কাকে বলে, এগুলো কিন্তু সংজ্ঞাগুলা বলছিলাম। শুধুমাত্র দুটা জিনিস এখান থেকে একটু জেনে নেই। সেটা হচ্ছে তোমার আদর্শ গ্যাস সকল তাপমাত্রা ও চাপে, তোমার এই যে আদর্শ গ্যাসের যে সমীকরণ ছিল পিভি ইকুয়ালস টু এনআরটি, সেটা মেনে চলে। আর এটা হচ্ছে স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর নির্ভর করে না। ঠিক আছে, তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির তাপমাত্রায় তার অভ্যন্তরীণ শক্তি যে পরিবর্তন, সেটা আয়তনের উপর নির্ভর করে না। অভ্যন্তরীণ শক্তিকে আমরা ধরো যদি ই দিয়ে প্রকাশ করি, তাহলে ডেল্টা ই ডিভাইড বাই ডেল্টা ভি দিলাম স্থির তাপমাত্রায়, কি হবে, জিরো হয়ে যাবে, এটুকু নির্ভর করে না। ঠিক আছে, আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে নির্ভর করে, নট ইকুয়ালস টু জিরো হবে। আর বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ থেকে যে বিচ্যুতি ঘটে সেটা ব্যাখ্যা করা যায় দুটা জিনিস দিয়ে, একটা হচ্ছে অ্যামাগা বক্র, আর একটা হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক। হ্যাঁ, এই দুটা দিয়ে ব্যাখ্যা করা যায়। অ্যামাগা বক্রের কথাটা গত ক্লাসে বলছিলাম না, এই যে এরকম চিত্র এঁকে হ্যাঁ যে পিডি ভার্সেস যখন পি এর লেখচিত্র অঙ্কন করা হয়, তখন আদর্শ গ্যাসের মতো কোনো স্ট্রেট লাইন পাওয়া যায় না, কতগুলো বক্ররেখা পাওয়া যায়। সেটা কারণে বলছিলাম, যেগুলো তোমার যে গ্যাসগুলো আকারে ছোট, যেমন হাইড্রোজেন এবং হিলিয়াম, তাদের ক্ষেত্রে দেখা যায় শুরু থেকে আদর্শ আচরণ থেকে বিচ্যুতি ঘটে এবং সেটা ধনাত্মক বিচ্যুতি ঘটে। ঠিক আছে, কারণ এদের ক্ষেত্রে দেখা যায় যে তুমি যতই চাপ প্রয়োগ করো না কেন, আয়তনের তেমন কোনো সংকোচন ঘটে না। তাই চাপ এবং আয়তনের গুণফলের মানটা সবসময় আদর্শ মান থেকে বড় হতে থাকে। তুমি যত চাপ বাড়াবা, গুণফলের মান তত বাড়বে। আর যেগুলো গ্যাসের আয়তন বড়, যেমন কার্বন মনোক্সাইড বলো, কার্বন ডাইঅক্সাইড বলো, মিথেন, নাইট্রোজেন, অক্সিজেন, অ্যামোনিয়া, এই গ্যাসগুলোর ক্ষেত্রে তুমি যখন প্রথমে অল্প চাপ প্রয়োগ করবা, তখন এর আয়তনের অনেক বেশি সংকোচন ঘটে। তখন চাপ এবং আয়তনের গুণফলের মানটা কমতে থাকে, কমতে 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 এমন একটা পর্যায়ে আসে, তখন তুমি আর যতই চাপ প্রয়োগ করো না কেন, আয়তনের আর সংকোচন করা সম্ভব না। এর চেয়ে বেশি আয়তনকে আর সংকুচিত করা সম্ভব না। তো তুমি অণুগুলোকে এত কাছে নিয়ে এসে পড়ছো যে এদের মধ্যে যখন একটা বিকর্ষণ বল কাজ করে, তখন তুমি চাপ যতই বাড়াবা, আয়তন মানটাও একটু বেড়ে যাবে, ফলে চাপ এবং আয়তনের গুণফলের মানটা বাড়তে থাকবে এবং এটা এক সময় আদর্শ মানকেও ছাড়িয়ে চলে যাবে। এটা একটা সংকোচনশীল গুণাঙ্কটা হচ্ছে, সেটা আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে পাই। আদর্শ গ্যাসের সমীকরণটা ছিল পিভি ইকুয়ালস টু এনআরটি, তাই না? তাহলে আমি যদি এনআরটি কে সমীকরণে বাম পাশে নিয়ে আসি, তাহলে পিভি বাই এনআরটি ইকুয়ালস টু কত দাঁড়াবে, 1 দাঁড়াবে। যেহেতু আমি ডান পাশে সবগুলোকে বাম পাশে নিয়ে আসতেছি, তাহলে ডান পাশে শুধু 1 থাকবে। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে সবসময় পিভি বাই এনআরটি এর অনুপাত কি হবে, 1 হবে। ঠিক আছে, আর এই পিভি বাই এনআরটি কে তোমার প্রকাশ করা হয় জেড দ্বারা। এই জেডটাকে বলা হয় সংকোচনশীলতার গুণাঙ্ক, মানে একটা গ্যাসকে তুমি কতটুকু সংকুচিত করতে পারবা, সেটা হচ্ছে জেড। তো এটাকে আরেকভাবে সংজ্ঞায়িত করা হয়, এর সংজ্ঞাটা হচ্ছে অনেকটা এরকম: বাস্তব গ্যাসের মোলার আয়তন এবং আদর্শ গ্যাসের মোলার আয়তনের যে অনুপাত, সেটাকেই বলা হয় তোমার সংকোচনশীলতা গুণাঙ্ক। তারপর বলতেছি, বাস্তব গ্যাসের মোলার আয়তন এবং আদর্শ গ্যাসের মোলার আয়তনের অনুপাতকে বলা হয় সংকোচনশীলতা গুণাঙ্ক। কোন কোন গ্যাসের ক্ষেত্রে আমরা কি দেখতেছি, দেখো তো, যে হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে দেখতেছি শুরু থেকেই আদর্শ মান 1 থেকে জেড এর মানটা বড় হয়ে যাচ্ছে।
এটাকে বলা হয় তোমার ধনাত্মক বিচ্যুতি। তো এটার মানেটা কি? কখন জেড এর মান 1 থেকে বড় হবে? জেড ইকুয়ালস হচ্ছে পিভি বাই এনআরটি, আবার জেড হচ্ছে বাস্তব গ্যাসের মোলার আয়তন ডিভাইড বাই আদর্শ গ্যাসের মোলার আয়তন। তাহলে কেউ কি বলতে পারবা যে এই সমীকরণ থেকে, এই লাস্টের সমীকরণ থেকে কখন জেড এর মানটা বড় হবে 1 থেকে? যখন বাস্তব গ্যাসের মোলার আয়তন বেশি হবে, ঠিক আছে? তাহলে যে সকল গ্যাসের ক্ষেত্রে বাস্তবে তার মোলার আয়তন আদর্শ অবস্থায় মোলার আয়তন থেকে বেশি হয়, তাদের ক্ষেত্রে জেড এর মানটা বেশি হয়, ঠিক আছে? আদর্শ মান থেকে বেশি হয়, তার মানে গ্যাসটাকে তোমার আর সংকুচিত করা যায় না তেমন একটা, এই জন্য মানটা 1 থেকে বড়, তাদের সংকোচনশীলতা কম। আর যে সকল গ্যাসের ক্ষেত্রে তার বাস্তব মোলার আয়তন আর আদর্শ গ্যাসের মোলার আয়তনের অনুপাতটা 1 থেকে ছোট হয়, তার মানে এখানে তার বাস্তব মোলার আয়তনটা ছোট আর আদর্শ অবস্থায় মোলার আয়তনটা বেশি, এই জন্য অনুপাতের মানটা 1 থেকে ছোট। আর এই কথার আরেকটা মানে হচ্ছে ওই গ্যাসটাকে বেশি সংকুচিত করা যায়, ওই গ্যাসটাকে বেশি সংকুচিত করা যায়। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি বাই এনআরটি ইকুয়ালস টু 1 হবে, বাট বাস্তব গ্যাসের ক্ষেত্রে কখনো এটা 1 হয় না, হয় এটা 1 থেকে বড় হয় অথবা এটা 1 থেকে ছোট হয়। তো যে সকল গ্যাসকে বেশি একটা সংকুচিত করা যায় না, তাদের ক্ষেত্রে এই মানটা জেড থেকে বড় হয়, মানে 1 থেকে বড় হয়। আর যে সকল গ্যাসের ক্ষেত্রে তার সংকোচনশীলতা বেশি, তাদেরকে বেশি কম্প্রেস করা যায়, তাদের ক্ষেত্রে জেড এর মানটা 1 থেকে ছোট হয়ে যায়, এটাকে বলা হয় ঋণাত্মক বিচ্যুতি। এটা দিয়েও কিন্তু মাঝে মাঝে ব্যাখ্যা করতে হয়, হ্যাঁ? আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ কি ব্যাখ্যা করো যদি এরকম বলে, তখন কিন্তু তোমাকে এই সংকোচনশীলতার গুণাঙ্কের এই সমীকরণটা লিখতে হবে, তারপর বলতে হবে আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড এর মানটা হচ্ছে 1, আর সংকোচনশীল গুণাঙ্ক জেড ইকুয়ালস হচ্ছে বাস্তব গ্যাসের মোলার আয়তন ডিভাইড বাই আদর্শ গ্যাসের মোলার আয়তন। তো যদি এরকম হাইড্রোজেন গ্যাসের চিত্র টাকা থাকে তখন বলতে হবে এর ক্ষেত্রে জেড এর মানটা 1 থেকে বড়, কারণ এই যে সংকোচনশীল গুণাঙ্ক সেটা 1 থেকে বড়। এটার মূল কারণ হচ্ছে গ্যাসটাকে বেশি একটা সংকুচিত করা যায় না, মানে তার বাস্তব অবস্থায় মোলার আয়তন এবং আদর্শ অবস্থায় তার মোলার আয়তনের যে অনুপাত, সেই অনুপাতটা 1 থেকে বড় সেটা। আর যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে দেওয়া থাকে তখন বলতে হবে এখানে জেড এর মানটা লেস দেন 1, কারণ এই গ্যাসটা বেশি সংকুচিত হয় এবং এই গ্যাসের ক্ষেত্রে তার বাস্তব অবস্থায় মোলার আয়তন এবং আদর্শ অবস্থায় মোলার আয়তনের যে অনুপাত সেটা 1 থেকে ছোট, ঠিক আছে? এইভাবে জিনিসটাকে ব্যাখ্যা এটা তো করতে হবে। সবসময় থাকে না স্যার, এটা তো চাপ প্রয়োগ করলে আবার একের থেকে বড় হয়ে যায় না? ওটাও তো অবশ্যই বলবা। তারপর যখন আমরা চাপ বাড়াচ্ছি তখন আস্তে আস্তে এই জেড এর মানটা 1 থেকে বড় হয়ে যাচ্ছে, তবে কখনো 1 হচ্ছে না, 1 থেকে 1 জায়গায় স্থির থাকতেছে না, হয় কম হচ্ছে বা বেশি হচ্ছে। টাইম শেষ হলে তোমরা এই লিঙ্কে জয়েন করবে, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, তো এইভাবে জিনিসটাকে একটু ব্যাখ্যা করতে হবে, আর কিছুই না। আর আরেকটা হচ্ছে যদি বলে যে এই হাইড্রোজেন গ্যাসের সমীকরণটা লেখো বা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সমীকরণ লেখো, তখন আমাদেরকে ওই ভ্যান ডার ওয়ালস সমীকরণটা লিখতে হবে, যেটা আমরা গত ক্লাসে পড়ছিলাম। বাস্তব গ্যাসের সমীকরণ বের করো বা এইগুলোর সমীকরণটা লেখো। আচ্ছা, যেটা বলছিলাম, আর তোমাদেরকে দুইটা শর্তের কথা বলছিলাম, কিন্তু কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, তাই না? একটা ছিল নিম্নচাপ আর একটা হচ্ছিল উচ্চ তাপমাত্রা, তাই না? এই দুটো শর্তের কথা গত ক্লাসে বলছিলাম না? জি স্যার। এখন খেয়াল করে দেখো, এই পিভি বাই আরটি বা পিভি বাই এনআরটি এটা ইকুয়ালস টু কি? জেড না? এই জেড বনাম চাপের লেখচিত্র অঙ্কন করা হচ্ছে।
তবে প্রথমটা করা হচ্ছিল তোমার 200 কেলভিন তাপমাত্রায়, এটা একটা নিম্ন তাপমাত্রা। তো এই তাপমাত্রার ক্ষেত্রে তুমি যত চাপ বাড়াচ্ছ আদর্শ আচরণ থেকে তত বিচ্যুতি ঘটতেছে, আস্তে আস্তে একটা নিম্নমান আসার পর আবার মানটা বাড়া শুরু করলো, তাই না? এটা হচ্ছে সেই সবুজ লাইনটা। তারপর যখন আমরা তাপমাত্রা বাড়িয়ে 500 কেলভিন তাপমাত্রা নিয়ে আসলাম, দেখো বিচ্যুতিটা কিন্তু কমে গেছে। লাইনটা দেখতে পাচ্ছ? এখন কিন্তু আগের মতো আর বিচ্যুতি হয়নি, কমে গেছে। আর যখন তাপমাত্রা বাড়িয়ে আমরা প্রায় 1000 কেলভিনে নিয়ে গেলাম, তখন দেখো নিম্ন চাপে তখন কিন্তু একদম আদর্শ লাইনের সাথে মিলে গেছে। মিল চাপ যখন আস্তে আস্তে আমরা অনেক বেশি বাড়ায় ফেলছি, তখন আবার আদর্শ আচরণ থেকে তার বিচ্যুতি ঘটে গেছে। তার মানে যখন চাপ অল্প ছিল এবং তাপমাত্রা বেশি ছিল, তখন কিন্তু গ্যাসটা আদর্শ গ্যাসের মতোই আচরণ করছিল। এটা গ্রাফিক্যালিও দেখানো যাচ্ছে, এক্সপেরিমেন্টালি ওটা দেখানো যায়। ঠিক আছে, এটা হচ্ছে সেটা লেখচিত্র। যখন তাপমাত্রা অনেক বেশি হবে এবং চাপ অনেক কম হবে, তখনই শুধুমাত্র বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। তুমি আস্তে আস্তে চাপ বাড়াই দিচ্ছ, আদর্শ লাইন থেকে তার বিচ্যুতি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে সেই স্টেপটা। মানে ওইটা আমরা শুধু ব্যাখ্যা করলাম না, এখানে এক্সপেরিমেন্টালি গ্রাফ আকারে সেটা দেখানো হয়েছে যে হ্যাঁ, নিম্ন চাপে উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাস এনে আচরণ করে। আর ভ্যান যে সমীকরণটা ছিল, এটা তো অলরেডি ব্যাখ্যা করছিলাম। এই যে সে হচ্ছে ওই যে আন্তঃআণবিক আকর্ষণ বলের অংশটা, এটাও কিন্তু আমি তোমাদেরকে এইভাবে লিখে দেখাইছিলাম। আন্তঃআণবিক আকর্ষণ বলের অংশটা। তাহলে এখন আদর্শ গ্যাসের চাপটা কি হবে? বাস্তবে তুমি যে চাপ পাচ্ছ সেই বাস্তব চাপ প্লাস হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বলের মান। তাহলে বাস্তবের ঘটনার সাথে আদর্শ ঘটনার মিল পাওয়া যাবে। ঠিক আছে, এই সমীকরণটা কতদিন দেখছিলাম না? তাহলে আদর্শ গ্যাসের চাপটা হবে বাস্তব অবস্থায় যে চাপ পাওয়া যাচ্ছে প্লাস আন্তঃআণবিক আকর্ষণ বলের মান। আয়তনটা হবে, আদর্শ গ্যাসের আয়তনটা হবে তোমার যে আয়তনের পাত্র দেওয়া আছে সেখান থেকে অণুগুলার মোট আয়তন বাদ দিতে হবে, হবে সেটা আদর্শ গ্যাসের নতুন আয়তন। তাহলে এটি হচ্ছে সেই বাস্তব গ্যাসের সমীকরণ। দুটা জিনিসকে সংশোধন করা হয়েছে, একটা হচ্ছে যে আয়তনটাকে সংশোধন করা হয়েছে, এখানে চাপটাকে সংশোধন করা হয়েছে। ক্লাসে এটা পড়ানো হয়েছিল না? জি স্যার, এটা পড়ানো হয়েছে। আর কি একটা সংজ্ঞা আমরা জানবো, সেটা হচ্ছে তোমার বর্গমূল, গড় বর্গবেগটা কি, তারপরে তোমার গড় বেগ কোনটা, সম্ভাব্য বেগ কোনটা, এই জিনিসগুলো আমরা একটু জেনে নিয়ে আসি। দেখো, এই একটা পাত্রে যখন আমি কিছু গ্যাসীয় পদার্থ নিব, ধরো 1 মোল গ্যাস নিব, তখন সেখানে কি একটা গ্যাসের অণু থাকবে না অসংখ্য গ্যাসের অণু থাকবে? অসংখ্য গেছে অসংখ্য অণু থাকবে। সবগুলোর বেগ কি আর সমান হওয়া সম্ভব? কারণ এরা সারাক্ষণ নড়াচড়া করতেছে, একে অপরের সাথে সংঘর্ষ করতেছে। তো যদিও আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরে নিয়েছিলাম সংঘর্ষগুলো হচ্ছে স্থিতিস্থাপক, কিন্তু আজ আসলে তো তা না, তাই না? তাহলে এখানে কি হবে, তোমার অণুগুলার গতিবেগ বারবার চেঞ্জ হবে। তাহলে প্রত্যেকটা অণুর ক্ষেত্রে কি বেগ আমাকে বেগ নির্ণয় করা সম্ভব? সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা আসলে কোন বেগ গুলাকে ধরে নিই? আমরা গড় বেগ হিসাব করি, অথবা বর্গমূল গড় বর্গবেগ হিসাব করি, অথবা সম্ভাব্যতম বেগ হিসাব করি। যে আদর্শ মানটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ, এটা হচ্ছে আদর্শ মান। গড় গতিবেগটা কি? এটা হচ্ছে খুব সহজ, এগুলো হচ্ছে গ্যাসের যে বিভিন্ন গতিবেগ আছে, সেই বিভিন্ন গতিবেগের তোমার পাটিগণিতীয় গড়কে বলা হয় অণুগুলোর গড় গতিবেগ। বিভিন্ন গতিবেগের যোগফল বের করে সেটাকে মোট অণুর সংখ্যা দিয়ে ভাগ করলে গড় গতিবেগ পাওয়া যাবে। আর বর্গমূল গড় বর্গবেগ আরএমএস বেগটা হচ্ছে গ্যাসের অণুগুলোর বিভিন্ন গতিবেগের বর্গের গড়ের বর্গমূলকে, তাদের বর্গের গড়ের বর্গমূলকে বর্গমূল গড় বর্গবেগ বলা হয় বা আরএমএস
বেগ বলা হয়, রুট মিন স্কয়ার ভেলোসিটি বলা হয়। এটা হচ্ছে c ইকুয়ালস টু রুট ওভার c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার। যদি এরকম n সংখ্যক অণু থাকে তাহলে cn স্কয়ার ডিভাইড বাই n। এটি হচ্ছে তার বর্গমূল গড় বর্গবেগ। তো গ্যাসের যে গতীয় সমীকরণ ছিল p ইকুয়ালস টু 1/3 mnc স্কয়ার, সেখান থেকে আমরা বর্গমূল গড় বর্গবেগের একটা সংক্ষিপ্ত সূত্র বের করতে পারি। সেটা হচ্ছে, আমরা তো জানি যে তোমার গ্যাসের গতীয় সমীকরণ ছিল p ইকুয়ালস টু 1/3 mnc স্কয়ার, এটা ছিল। হ্যাঁ, এখন এখানে অণুর সংখ্যা কোনটা? nটা হচ্ছে অণুর সংখ্যা, তাই না? আর এই স্মলার nটা ছিল প্রত্যেকটা অণুর ভর। তাহলে এখানে অণুর সংখ্যা যদি অ্যাভোগাড্রো সংখ্যক হয়, হ্যাঁ, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুকে যখন প্রত্যেকটা অণুর ভর দিয়ে গুণ করব, তখন যে ভরটা পাওয়া যাবে সেটা কি ওই গ্যাসের আণবিক ভর হবে না? কারণ অ্যাভোগাড্রো সংখ্যা মানে কি 1 মোল, অ্যাভোগাড্রো সংখ্যা মানে কি 1 মোল না? তাহলে 1 মোল অণুকে যদি প্রত্যেকটা অণুর ভর দিয়ে গুণ করি, তাহলে সেই গ্যাসের 1 মোলের ভর পাওয়া যাবে। আর 1 মোলের ভরই হচ্ছে তার আণবিক ভর, তাই তো? তাহলে সেটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করি। তো এই ক্ষেত্রে আমরা সমীকরণটা লিখতে পারি p ইকুয়ালস টু 1/3 mc স্কয়ার। এই এমটা হচ্ছে আণবিক ভর, তাহলে c স্কয়ার ইকুয়ালস টু লেখা যায় 3pv বাই m। আবার আমরা pv ইকুয়ালস টু কি জানি? nRT। আর 1 মোল গ্যাসের ক্ষেত্রে সেটা হয়ে যাবে pv ইকুয়ালস টু RT। তাহলে pv এর জায়গায় আমি RT বসিয়ে দিলাম, তাহলে এটা হবে c স্কয়ার ইকুয়ালস টু 3RT বাই m। তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে c ইকুয়ালস টু রুট ওভার 3RT বাই m। এটাই হচ্ছে বর্গমূল গড় বর্গবেগের সমীকরণ, যেটা ব্যবহার করে আমরা ম্যাথ করব। আর একই সাথে আমরা এখান থেকে দেখে নিলাম কিভাবে তোমার গ্যাসের গতীয় সমীকরণ থেকে বা গতিতত্ত্বের সমীকরণ থেকে বর্গমূল গড় বর্গবেগের সমীকরণটা প্রতিপাদন করা যায়, নিয়ে আসা যায়। ঠিক আছে? আর সম্ভাব্যতম বেগটা হচ্ছে, ঠিকঠাকই বলছিলাম যে এখানে যে গ্যাসের অসংখ্য অণু আছে, এক একটা অণুর বেগ কিন্তু এক এক রকম, তাই না? তবে সবচেয়ে বেশি সংখ্যক অণুর মধ্যে যে বেগটা বিদ্যমান, সেই বেগটাকে বলা হয় সম্ভাব্যতম বেগ। হ্যাঁ, ধরো এখানে 40,000 অণু আছে, সাপোজ 40,000 অণু আছে, তার মধ্যে তোমার ধরো 500 অণুর মধ্যে, অথবা ধরো 5,000 অণুর মধ্যে এই 100 মিটার পার সেকেন্ড বেগটা বিদ্যমান। আর এত সংখ্যক অণুর মধ্যে এই ধরনের বেগ বিদ্যমান নাই, বাকি সবগুলা অণুর সংখ্যাই কম। ধরো 4,000 অণুর মধ্যে 99 মিটার পার সেকেন্ড বেগ বিদ্যমান। তারপর ধরো 3,000 অণুর মধ্যে তোমার 110 মিটার পার সেকেন্ড বেগ বিদ্যমান। তাহলে সবচেয়ে বেশি সংখ্যক অণুর মধ্যে যেহেতু এই বেগটা বিদ্যমান আছে, এটাকে বলা হয় সম্ভাব্যতম বেগ। আর সম্ভাব্যতম বেগকে এরকম আলফা দ্বারা প্রকাশ করা হয়। আর আলফা ইকুয়ালস টু হচ্ছে 2RT বাই m, অথবা 2RT বাই m। এই হলো তোমার সম্ভাব্যতম বেগের সমীকরণ। তো এই হলো সংজ্ঞাগুলা। তাহলে এখানে আমরা নেক্সট তাহলে বর্গমূল গড় বর্গবেগের অঙ্ক দেখবো। সাথে এই চ্যাপ্টারে তোমার মনে হয় আমাদের ইয়াগুলো আছে, আরহিয়াসের, তারপর হচ্ছে লুইস এসিড মতবাদ আছে। আর কি কিছু আছে তোমাদের চ্যাপ্টারে? আমার ঠিক মনে হচ্ছে না। টিওডি সিওডি এগুলো কি আছে? জি স্যার, ওগুলো আছে। আচ্ছা, তাহলে ওগুলোর মানে ডেফিনেশন, হ্যাঁ ওগুলোর ডেফিনেশন দেখবো। ঠিক আছে? তারপর পানির ক্ষরতা, পিএইচ, এগুলো একটু আমরা দেখবো। ঠিক আছে? নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে ভিডিওটা দিয়ে দিন। হ্যাঁ, ভিডিওটা পেয়ে যাবে আজকে। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। নেক্সট ক্লাসে তাহলে আমরা এই চ্যাপ্টারের বাকি শেষ করব। ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আল্লাহ ওকে।